ভেবে দেখুন তো, একজন খুন হলো আর সেই খুনের কিনারা করতে সে নিজেই আবার জন্ম নিল। এটা কোনো সিনেমার গল্প নয় কিন্তু। একদমই নয়, আগ্রার টিটু সিংয়ের বাস্তব ঘটনা। আমার তো শুনেই কেমন গায়ে কাটা দিচ্ছে। মাত্র 5 বছরের একটা বাচ্চা তার নিজের গত জন্মের খুনিদের ধরিয়ে দিয়েছিল। ঠিক তাই। আর দেখুন, পুনর্জন্মের ধারণাটা তো যুগ যুগ ধরে আমাদের সংস্কৃতিতে আছে, কিন্তু সেটা সাধারণত বিশ্বাস বা গল্পের পর্যায়ে থেকে যায়। হ্যাঁ, প্রমাণ করা তো প্রায় অসম্ভব। কিন্তু টিটুর ঘটনাটা এই ধারণাকে বিশ্বাসের গণ্ডি পেরিয়ে প্রায় প্রমাণের দোরগোড়ায় নিয়ে গিয়েছিল। তাহলে চলুন এই অবিশ্বাস্য কাহিনীটার গভীরে ঢোকা যাক। ঘটনাটা ঠিক কিভাবে শুরু হয়েছিল? শুরুটা হয় ১৯৮৩ সালে আগ্রার কাছে বারগাঁও গ্রামে। টিটু সিং নামে এক শিশুর জন্ম হয়। তো সমস্যাটা শুরু হলো যখন ছেলেটার বয়স মাত্র ২.৫ বছর। ২.৫ বছর? হ্যাঁ, সেই বলতে শুরু করে যে তার নাম আসলে টিটু নয়, সুরেশ বর্মা। আর তার আসল বাড়ি নাকি আগ্রায়, যেখানে সুরেশ রেডিওস নামে তার একটা দোকান আছে। দাঁড়ান, সে এটাও বলতো যে তার স্ত্রী উমা আর 2 ছেলে রুমু ও সমু তার জন্য অপেক্ষা করছে। হুবহু। একটা ২.৫ বছরের বাচ্চা বলছে তার বউ বাচ্চা আছে। বাড়ির লোকের তো মাথায় ঘুরে যাওয়ার কথা। একদম। প্রথমে তো কেউ পাত্তাই দেয়নি, ভাবছিল বাচ্চা ছেলে যা তা বলছে। কিন্তু টিটুর হাবভাব ছিল একজন মাঝবয়সী মানুষের মতো। কিরকম? সে তার বাবা মাকে বলতো, তোমাদের মতো গরিব নই আমি। বাচ্চাদের মতো খেলত না, বড়দের মতো আচরণ করত। তার জেদ এতটাই বেড়ে যায় যে শেষে ওর বড় ভাই অশোককে পাঠানো হয় আগ্রায়। শুধু ব্যাপারটা সত্যি কিনা তা দেখতে? হ্যাঁ, যে আদৌ সুরেশ রেডিওস বলে কিছু আছে কিনা। আর আগ্রায় গিয়ে সে কি সত্যিই ওই দোকানের খোঁজ পেল? শুধু খোঁজই পেল না, টিটুর বলা সব তথ্য, দোকানের নাম, সুরেশের বিধবা স্ত্রী উমার নাম, ছেলেদের নাম সব একদম মিলে গেল। গাব্বা! এটাই ছিল ঘটনার প্রথম মোড়। এরপর সুরেশের পরিবার আসে টিটুর গ্রামে তার সাথে দেখা করতে। সেই মুহূর্তটা নিশ্চয়ই খুব নাটকীয় ছিল। সে কি চিনতে পেরেছিল তার আগের জন্মের পরিবারকে? কিন্তু আসল পরীক্ষাটা ছিল তার স্ত্রী উমাকে নিয়ে। টিটু উমাকে ধোলপুরের মেলা নিয়ে এমন একটা ব্যক্তিগত প্রশ্ন করে যা তাদের দুজনের বাইরে আর কেউ জানত না। তাই নাকি? আর ওই এক প্রশ্নে উমার সব সন্দেহ দূর হয়ে যায়। তিনি মেনে নেন এই শিশুটি তার স্বামী সুরেশের পুনর্জন্ম। এটা তো অবিশ্বাস্য। কিন্তু শুধু এই তথ্যের ভিত্তিতেই তো আর সবকিছু মেনে নেওয়া যায় না। আরও কোনো পরীক্ষা করা হয়েছিল? হ্যাঁ, ওকে আগ্রায় নিয়ে গিয়ে আরও কঠিন পরীক্ষার মধ্যে ফেলা হয়। প্রথমত, খুব দ্রুত গতিতে চলা গাড়ি থেকেও সে এক ঝলকে সুরেশের দোকানের গলিটা দেখিয়ে দেয়। আচ্ছা। দ্বিতীয়ত, দোকানে ঢুকে সে এমন সব পরিবর্তনের কথা বলে যা সুরেশের মৃত্যুর পরেই করা হয়েছিল, যেমন ক্যাশ কাউন্টারের নতুন তালা। আর তৃতীয় পরীক্ষাটা? ওটাই কি সবচেয়ে অবাক করা ছিল? একদম। পাড়ার অনেক বাচ্চার ভিড়ের মধ্যে থেকে তাকে বলা হয়েছিল নিজের ছেলেদের খুঁজে বের করতে। পারল? টিটু এক মুহূর্ত দেরি না করে সোজা হেঁটে গিয়ে রুমু আর সমুর হাত ধরে বলেছিল, তোরা এখানে কি করছিস? ভাবা যায়! তাহলে তো একরকম প্রমাণ হয়েই গেল যে সেই সুরেশ। কিন্তু খুনের ব্যাপারটা, খুনিকে কিভাবে ধরা হলো, এই অংশটা শোনার জন্য আমি অপেক্ষা করছি। আসলে এই ঘটনাটা যখন আন্তর্জাতিক মিডিয়ার নজরে আসে, তখন গবেষকরা এর তদন্ত শুরু করেন। তাদের জিজ্ঞাসাবাদের সময়ই টিটু তার খুনি হিসাবে সুরেশেরই একজন ব্যবসায়িক সঙ্গীর নাম বলে, যাকে সুরেশ অন্ধের মতো বিশ্বাস করত, তাই তো? ঠিকই তাই। টিটুর কথার ভিত্তিতে পুলিশ তাকে গ্রেফতার করে এবং জেরার মুখে সে খুনের কথা স্বীকারও করে ফেলে। কিন্তু একটা বাচ্চার কথার উপর ভিত্তি করে আদালতে কি মামলা টেকে? এটা আইনত কতটা গ্রাহ্য? সাধারণত টেকে না, আর এখানেই ঘটনাটা একটা ঐতিহাসিক মোড় নেয়। আদালতের জন্য এটা একটা অদ্ভুত পরিস্থিতি ছিল। একদিকে একটা বাচ্চার সাক্ষ্য, অন্যদিকে ফরেনসিক প্রমাণ। দাঁড়ান, তার সুরেশের মাথায় যেখানে যেখানে গুলি লেগেছিল, টিটুর মাথায় ঠিক সেই জায়গাগুলোতেই জন্মদাগ ছিল। একদম তাই। বিচারক যখন সুরেশ বর্মার পোস্টমর্টম রিপোর্ট আর টিটুর মাথার জন্মদাগের ভিডিও প্রমাণ পাশাপাশি দেখলেন, তখন আর কোনো সন্দেহই রইল না। এটা তো আর কাকতালীয় হতে পারে না। একেবারেই না। এটা ছিল অকাট্য শারীরিক প্রমাণ যা দুটো জীবনকে জুড়ে দিয়েছিল। আগ্রার আদালতে